সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গোলাম মর্তুজা রয়েছেন আমাদের সঙ্গে। মর্তুজা, স্বাগত আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। শিরোনাম হচ্ছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার। আর যত বাধাই আসুক বাংলাদেশ প্রতিরোধ গতিতে এগিয়ে যাবে। মানবজমিন স্টারমার সুনামি, দাবার বোর্ডে মৃত্যুর কোলে রয়ে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া। সমকাল প্রিপেইড ও ভুতুরে বিল, আহমদ রফিক পেলেন আজীবন সম্মাননা। আমাদের সময় লেবার পার্টির ভূমিধস জয়, যত বাধা আসুক লাল সবুজের পতাকা গর্বের সঙ্গেই উড়বে। প্রধানমন্ত্রী জয় জয় দিন, লেবার পার্টির ভূমিধস জয়, যত বাধাই আসুক ও প্রতিরোধ গতিতে এগিয়ে যাবে দেশ। আজকের পত্রিকা প্রতিদিন একটি ওষুধ কারখানা, পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বের সম্মান পেয়েছে। প্রধানমন্ত্রী দেশ রূপান্তর চাপে সরকার, সুযোগে বিএনপি। যুক্তরাজ্যকে আলো দেখাবেন স্টারমার। সময়ের আলো, পদ্মা সেতুতে বিশ্বের সম্মান বেড়েছে বাংলাদেশের, 239 কোটি লোপাট। খবরের কাগজ কোন পথে বিএনপি, পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বের সম্মান পেয়েছে। দৈনিক বাংলা, পদ্মা সেতু দেশকে বিশ্বের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে স্টারমার। করতোয়া ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্টারমার, 4 বঙ্গকন্যা জয়ী। আলোকিত বাংলাদেশ, অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে। উত্তরে বাড়ছে পানি, কাঁদছে মানুষ। টিভিএস স্যাটারডে, বিশাল একটা ছবি। এই হচ্ছে অবস্থাটা। বিশ্ব গণমাধ্যমের শিরোনাম ব্রিটেন। আর ব্রিটেনের 200 বছরের ইতিহাসে কনজারভেটিভ পার্টির এত শোচনীয় পরাজয় এর আগে দেখা যায়নি। তো আপনি জানেন যে এই লেবার পার্টির ভূমিধস জয় হয়েছে। আর কেউ কোনো আন্তর্জাতিক গণমাধ্যম যেটা বলছে যে সোশ্যাল আর্থকুইক, সামাজিক ভূমিকম্প হয়েছে। প্রথমত যে খুব স্বাভাবিকভাবেই ইউকের নির্বাচন, ব্রিটেনের নির্বাচনটা সারা পৃথিবীর গণমাধ্যমের দৃষ্টিতে থাকে এবং সারা পৃথিবীর গণমাধ্যমের দৃষ্টিতে যেহেতু অভিবাসনের একটা ব্যাপার থাকে, সারা পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে সেখানে আছে, বাংলাদেশেরও বহু মানুষ আছে, যে কারণে ইউকের নির্বাচন বাংলাদেশেরও একটা আলাদা দৃষ্টি থাকে। অবশ্যই সে ব্যাপারটা আছে, সেটা। আর এই যে নির্বাচনে কনজারভেটিভ পার্টির অবস্থা যে খারাপ হচ্ছে সেই পূর্বাভাস ছিল, বোঝা যাচ্ছিল যে তাদের অবস্থা ভালো না। এবং এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হয়তো টানা 14 বছর, এটা হয়তো একটা কারণ ক্ষমতায় থাকা। আর এই সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো মানে সাধারণভাবে যারা ইউকের বসবাস করছেন তাদের ভেতরে অনেক রকমের প্রতিক্রিয়া হচ্ছে। প্রতিক্রিয়ার মধ্যে ঠিক কোন কারণে সেটা বলা যাবে না, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হয়েছে ব্রেক্সিট, ইউরোপ থেকে বের হয়ে আসার যে ব্যাপার, সেটা একটা বড় ভূমিকা রেখেছে। তার চেয়েও একটা বড় ভূমিকা রেখে যে এই সাম্প্রতিক সময়ে জিনিসপত্রের, অর্থাৎ মানুষের জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে গেছে, সেই অনুযায়ী আয় বাড়েনি। এটা একটা সাধারণভাবে অভিযোগ ছিল কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে। কোভিডের সময়ে কোভিড ম্যানেজমেন্ট সারা পৃথিবী যেভাবে করেছিল, আর কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থেকেও কোভিড ম্যানেজমেন্টের সময়ে তারা লকডাউন দিবে না ইত্যাদি ইত্যাদি নীতিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এরকম অনেকগুলো বিষয় ছিল, যে বিষয়গুলো আস্তে আস্তে জমতে জমতে মানুষের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আর আরেকটা জিনিস সম্ভবত তৈরি হয়েছিল, যে আমরা গণমাধ্যমের সংবাদ যেভাবে দেখি, যে টানা 14 বছর ক্ষমতায় থাকা, এটাই তার জন্য একটি নেতিবাচক দিক তৈরি হয়েছিল, যে আর কতদিন একটা পরিবর্তন আসুক। অভিবাসন নীতিতে যদিও লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টির অভিবাসন নীতিতে খুব বড় যে কোনো পার্থক্য আছে তা নয়, কিন্তু মৌলিক একটা পার্থক্যের জায়গাটা যেটা দেখা গেছে, যে যারা অভিবাসন প্রত্যাশী হয়ে আসবেন এখন, তাদেরকে সরাসরি ব্রিটেনে না রেখে রোয়ান্ডাতে পাঠিয়ে, আফ্রিকার একটি দেশ, সেখানে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তাদেরকে রাখা হবে, সেখান থেকে তারা আবেদন করবেন, সেই আবেদন মূল্যায়ন করা হবে ইত্যাদি। বিশেষ করে রোয়ান্ডা নীতি যেটা, এটা খুব বড়ভাবে সমালোচিত হয়েছে। যদিও লেবার পার্টি আবার রোয়ান্ডা নীতির সমর্থক নয়, কিন্তু অভিবাসী প্রত্যাশীদের প্রতি তার যে খুব নমনীয় মনোভাব আছে সেটা নয়। অর্থাৎ অনেকগুলো কারণ একত্রিত হয়ে কনজারভেটিভ পার্টির এই পরাজয়। আর ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে
তিনি এমন কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারেননি যে মানুষ মনে করবে যে হ্যাঁ উনি একটু অন্যরকম কোনো কিছু চিন্তা করেছেন। উনি গড়পড়তা একটা দায়িত্ব পালন করেছেন। তারপরে আরেকটা বড় লেবার পার্টির অবস্থান যে তার চেয়ে খুব আলাদা তা নয়, কিন্তু ব্রিটেনের এই মধ্যপ্রাচ্য বা গাজা বিষয়ক নীতিও ভোটারদেরকে একটা বড় অংশকে বিক্ষুব্ধ করেছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলোতে লেবার পার্টির যে শক্ত ঘাঁটি, সেখানে কমপক্ষে 5 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন, যে আসনগুলো লেবার পার্টির পাওয়ার কথা। আবার লেবার পার্টির বেশ কিছু নেতা বিজয়ী হয়েছেন খুব সামান্য, আগের বার হয়তো 30,000 ভোটে জিতেছিলেন, এবার হয়তো 3,000 ভোটে জিতেছেন। অর্থাৎ এটার থেকে মার্কিন নির্বাচনের একটা ইঙ্গিত পাওয়া যায় যে গাজা বিষয়ক যে ব্রিটেনের নীতি, মার্কিন নীতি একই রকমের তো নীতি। তো মুসলিম ভোটারদের ভেতরে যে এর একটা তীব্র প্রভাব তৈরি হয়েছে, সেটা ব্রিটেনের নির্বাচন থেকে বোঝা গেছে। আর মার্কিন নির্বাচনে যেটা বলা হচ্ছে যে মার্কিন নির্বাচনেও এই প্রভাবটা দেখা যেতে পারে, যদিও বাইডেন এবং ট্রাম্প দুইজনের কারো নীতি মুসলিমদের পক্ষে নয়, বা গাজা বিষয়ক তাদের নীতি বা ফিলিস্তিন বিষয়ে তাদের নীতি যে আলাদা সেটা নয়। অর্থাৎ এই সমস্ত কারণ একটা বড় ভূমিকা রেখেছে এই ফলাফলের পেছনে। আর এর মধ্যে আবার একটা ভালো খবর, যেটা যে যদিও সম্ভবত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ 4 জন বিজয়ী হয়েছেন, কিন্তু প্রার্থী হয়েছিলেন সম্ভবত 8 জন। এই যে 4 জন বিজয়ী হয়েছেন, এই 4 জন আবার ধারাবাহিকভাবে বিজয়ী হচ্ছে। টিউলিপ সিদ্দিক সহ, রুশনাডা সহ, এরা ধারাবাহিক। টিউলিপ সিদ্দিক 4 বার, রুশনাডা 5 বার নির্বাচিত হয়েছেন এবং বেশ বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এগুলো বাংলাদেশের, যদিও তারা ব্রিটিশ, তারা ব্রিটেনের নাগরিক, কিন্তু তারপরেও যেহেতু বংশগতভাবে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে এবং তারা নির্বাচিত হওয়ার পরে তাদের কথা, আচার আচরণ, কাজে তার কিছু ছাপও আছে। তো এটা বাংলাদেশের জন্য একটা ভালো সংবাদ যে যারা নির্বাচিত হয়েছেন তারা বারবার নির্বাচিত হচ্ছেন। তার মানে হচ্ছে ভোটারদের একটা আস্থা অর্জন করেছেন তারা। সবকিছু মিলিয়ে ব্রিটেনের নির্বাচনটা কনজারভেটিভ পার্টির এত শোচনীয় পরাজয় হওয়ার কথা হয়তো আলোচনা হয়নি, কিন্তু তারা যে পরাজিত হবে, তারা যে ভালো করতে পারবে না, এটা কিন্তু মোটামুটিভাবে পূর্বাভাসটা ছিল আমার কাছে মনে হয়েছে গণমাধ্যমের এই জায়গা থেকে। সেই হিসেবে এখন লেবার পার্টির দেখার কথা যে তারা এই কঠিন সময়ে, অর্থনীতির এই মূল্যস্ফীতির সময়ে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে সবকিছু যে সমস্ত কারণে, মানুষ যে পরিবর্তন চায়, বেশি দিন যারা ক্ষমতায় থাকেন, এই পরিবর্তনের পক্ষেই কিন্তু ভোট দিয়েছেন, যেটা স্টারমার্ক বলেছেন। এখন পরিবর্তনের পক্ষে পৃথিবীর যে সমস্ত দেশে পরিবর্তনের পক্ষে মানুষ ভোট দেয় বা মানুষ পরিবর্তন চায়, সেটা বোঝা যায় যে পৃথিবীর যে সমস্ত দেশে মানুষের ভোটের অধিকার আছে, সেই সমস্ত দেশে এই চিত্রটা দেখা যায় বা বোঝা যায় যে মানুষ পরিবর্তন চায়। ভারতের নির্বাচনে মোদি বিজয়ী হয়েছেন, কিন্তু যেভাবে বিজয়ী হওয়ার কথা, যে প্রচারণা ছিল, বুথ ফেরত জরিপে যেটা দেখানো হয়েছিল, আর শেষ পর্যন্ত গিয়ে যেটা হলো যে বিজেপি এককভাবে সরকারি গঠন করতে পারলো না, তার জোটের উপরে নির্ভর করতে হলো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে মানুষের ভোটের অধিকার। মানুষের ভোটের অধিকার। তো মানুষের ভোটের অধিকার যদি থাকে, তাহলে এখানে দুটি জিনিস হয়। একটি হচ্ছে পরিবর্তন চায় মানুষ, সেটা একটা ব্যাপার, একটা আলাদা ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার যেটা, যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে, সেই রাজনৈতিক দলটিকে সারাক্ষণ মানুষের কথা ভাবতে হয়। মানুষের কিসে মানুষের ভেতরে বিক্ষুব্ধতা তৈরি হয়, মানুষ কি পছন্দ করেন, মানুষ কি পছন্দ করেন না। জিনিসপত্রের দাম বাড়লে যে সমস্ত দেশে জীবনযাপনের মান বৃদ্ধি পেলে, আয় না বাড়লে, জিনিসপত্রের দাম বাড়লে, যে সমস্ত দেশের মানুষের ভোটের অধিকার নাই, সেই সমস্ত দেশের সরকাররা মানুষের সঙ্গে এক ধরনের মশকরা করেন। আর যে সমস্ত দেশের মানুষের ভোটের অধিকার আছে, সেই সমস্ত দেশের সরকাররা চিন্তায় থাকেন, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। না পারলেও মানুষ ভোট দিয়ে তার প্রতিকার, তার জবাব দেয়। এখন বাংলাদেশের মতো দেশের সঙ্গে ব্রিটেন বা ভারত বা কারো আলোচনা করা যাবে না, কারণ সেই সমস্ত দেশের মানুষের যে ভোটের অধিকার, মানুষ যে ভোট দিতে পারে, আর বাংলাদেশে ভোটের অধিকার, ভোট দিতে না পারা, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। সুতরাং এর সঙ্গে এটা মেলানো যাবে না। তবে মানুষের ভোটের অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর বা দেশের উপকার হয়, রাজনৈতিক দলগুলো সচেতন থাকে, সতর্ক থাকে। ধন্যবাদ। সমকালীন শিরোনাম হচ্ছে 3 বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ওই যে কোটা নিয়ে সমকাল খবর দেবেন। কোটা সংস্কার বা আন্দোলনটি ছিল প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেইটা এখন বাতিল। এখন ধরেন যে সময়টাতে কোটা সংস্কার আলাদা আন্দোলন করেছিলেন, সেই সময়টায় তারা কিন্তু পুরো কোটা বাতিল চান নাই।
প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে পুরোটা বাতিল করে দিয়েছিলেন, হয়তো বা প্রধানমন্ত্রী বিক্ষুব্ধ হয়েই বাতিল করেছিলেন, আমি জানি না যে পুরোটা বাতিল করে দিয়েছিলেন। এই যে পুরোটা বাতিল করে দেয়া হলো, তখন থেকে চলে আসলো এটা বাতিল। আবার যখন এটা এখন কোটা সংস্কার আন্দোলন আদালতের একটা নির্দেশনা রায়ের পরিপ্রেক্ষিতে ফিরে এলো, আদালতের রায়ের ব্যাপারটা সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, সেটা আদালত পর্যালোচনা করবে, কি করবে সেটা আমরা অপেক্ষা করব যে কি আসে। এখন কোটা সংস্কার আন্দোলনটার যেটা মূল, কোটা বাতিল আন্দোলনের মূল যে ব্যাপারটা তৈরি হয়েছে, মূল ব্যাপারটা তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা কোটা। মুক্তিযুদ্ধ এমন একটি ইমোশনাল বিষয়, সেটা নিয়ে কথা বলাটা খুবই স্পর্শকাতর বিষয়, কিন্তু এই কথাটা এখন আমাদের আলোচনা হওয়া দরকার। মুক্তিযুদ্ধ 53 বছর আগে হয়েছে। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের পরিবারকে সরকার সহায়তা দেয়। প্রথমে 10,000 টাকা করে দিতেন, এখন 20,000 টাকা দেয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা করার ক্ষেত্রে 20,000 টাকার থেকে এই টাকা যদি আরও বাড়ানোও হয়, তাদেরকে যদি সহায়তা করা হয়, তাদেরকে যদি এককালীন টাকা দেয়া হয়, সেটাতেও কোনো আপত্তি থাকবে না কারো, সেটা আরো মানুষ খুশি হবে। কিন্তু চাকরিগত জায়গাতে, প্রশাসন পরিচালনায়, দেশ পরিচালনায় তো সরকারি কর্মচারীরা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাতে অবশ্যই মেধা ভিত্তিতেই আসা দরকার। 30% কোটায় চলে যাবে, অর্থাৎ যে ছেলেটা পরীক্ষা দিয়ে ফার্স্ট হবে সেও চাকরি না পেতে পারে, কোটায় হয়তো আরো পেছন থেকে 5, 10, 15, 20 নাম্বার জায়গা থেকে সে চলে আসবে। তার মানে এখানে মেধার মূল্যায়নটা ঠিক মতো হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ধরেন মুক্তিযোদ্ধার সন্তানও নয়, সন্তানদের সন্তানেরা, অর্থাৎ তার মুক্তিযোদ্ধাদের পোষ্যরা, এটা খুব যৌক্তিক কথা নয়। এটা আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে এই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যা করা হচ্ছে, এটা মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য খুব সম্মানজনক হচ্ছে না 2-3টা কারণে। আরেকটা কারণে হচ্ছে না যে মুক্তিযোদ্ধা কোটার কথা যখন বলা হয়, তখন তৃণমূলের মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়, কৃষক মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়, যারা 1971 সালে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। কিন্তু তৃণমূলের মুক্তিযোদ্ধারা, তাদের সন্তানরা, তাদের পোষ্যরা এই কোটার সুযোগ আদৌ পায় কিনা সেটা নিয়ে কিন্তু কোনো গবেষণা বা কোনো পরিসংখ্যান নেই। এবং আমার ধারণা যে শহরে কিছু শ্রেণী তৈরি হয়েছে যারা এখন যে তালিকা আছে মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এখন তো সব, এটা কি সঠিক তালিকা? মুক্তিযোদ্ধা, আমি ওই জায়গাতে আসছি যে মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা আজকে পর্যন্ত সঠিক কোনো তালিকা করতে পারিনি। এই সরকার মুক্তিযোদ্ধাদের একটা তালিকা করতে গিয়ে হযবরল করে ফেলেছে। সেই তালিকায় রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা রাজাকার হয়ে গেছে, আমরা এটা করতে পারিনি। এটা খুব পরিষ্কার যে মুক্তিযোদ্ধা নয়, কিন্তু তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করেছেন। সচিবরা পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে চাকরি মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন। সেসবের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তি হয়নি, অন্তত 4 জন। তো সেসবের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তি হয়নি। অর্থাৎ এই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করে এই কোটার সুযোগ নিচ্ছে। তৃণমূলের মুক্তিযোদ্ধারা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের আদৌ সার্টিফিকেট আছে কিনা, থাকলে কতজনের আছে, তাদের সন্তান বা সন্তানদের সন্তানরা আদৌ কোনো সুযোগ পাচ্ছেন। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার এই জায়গাটি নিয়ে একটা কোটারিভুক্ত এবং এক ধরনের খুবই কি বলবো, একটা দুর্নীতির একটা বিষয় তৈরি হয়েছে। সুতরাং সেই সমস্ত কারণে অবশ্যই এই মুক্তিযোদ্ধা কোটার বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিয়ে ভাবা দরকার। খালি আন্দোলন করলেই এটা প্রত্যাহার করা হবে, আন্দোলন না করলে প্রত্যাহার করা হবে না, মানে কি বলবো, এটা পর্যালোচনা করা দরকার। আর শেষ করি এর অংশটা এটা দিয়ে, কোটা যখন বাতিল করা হয়েছিল তখন ওই বাতিলের প্রক্রিয়াটাই ভুল ছিল। তখন যেটা করা দরকার ছিল, একটা কমিশন গঠন করা দরকার ছিল, গঠন করে পর্যালোচনা করে দেখা দরকার ছিল যে কোন কোটা থাকবে, কতটুকু থাকবে, কমানো হবে না, আদিবাসী কোটা থাকবে কিনা, পাহাড়ি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা থাকবে কিনা, থাকলে কতটুকু থাকবে, নারী কোটা থাকবে কিনা, থাকলে কতটুকু থাকবে, প্রতিবন্ধীদের জন্য 2% কোটা থাকবে কিনা, এটা পর্যালোচনা করা দরকার ছিল। এখনও আমার ধারণা, যদি আমরা এটা সুষ্ঠু সমাধান চাই, তাহলে যেটা করা দরকার, একটা সত্যিকারের একটা কমিশন করা দরকার, যাদের উপরে নির্ভর করা যায় এরকম মানুষ দিয়ে কমিশন করে দেখা দরকার যে কোন কোটা কতটুকু থাকতে পারে। তবে মুক্তিযোদ্ধা কোটা যে প্রক্রিয়াতে এখন হচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা রাখার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তার দরকার আছে। আর এই মুক্তিযোদ্ধা কোটা রাখার দরকার নেই বলার সঙ্গে সঙ্গে একদল লোক আছেন যারা বলেন যে এই যারা মুক্তিযোদ্ধা কোটা চায় না তারা রাজাকার, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। ওই যারা বলেন তাদের আসলে চেতনা নিয়ে সমস্যা আছে, যে কারণে তারা এই কথাগুলো বলেন। আপনাকে যৌক্তিক হতে হবে আলোচনার জায়গাতে। ধন্যবাদ। শিক্ষকদের আন্দোলনের একই অবস্থা, ওখানে কিন্তু এটা এখনো কোনো সমাধান বা সুরাহা হয়নি। শিক্ষকরা আন্দোলনটি, প্রথমত কথা, আমার অবস্থান, শিক্ষকদের বেতন ভাতা
অবসরকালীন সুবিধা বাংলাদেশের যে কোনো পেশার চেয়ে বেশি হওয়া উচিত, আলাদা স্বতন্ত্র বেতন স্কেল থাকা উচিত। কিন্তু শিক্ষকরা নিজেদের সেটা মনে করেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। শিক্ষকরা আমলাদের সঙ্গে তুলনা করেন সারাক্ষণ, যে আমলারাও অমুক সুযোগ সুবিধা পাবে, আমাদেরও সেটা দিতে হবে। কেন দিতে হবে? আমলাদের সঙ্গে আপনারা আপনাদের নিজেদের তুলনা করবেন কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন যে আন্দোলন করছেন, আপনি খেয়াল করে দেখবেন, এটা তারা এক ধরনের মুখ রক্ষার আন্দোলন করছেন। এই আন্দোলন কোনো জোরালো আন্দোলন নয়, এবং এই আন্দোলন থেকে তারা কোনো কিছু অর্জন করতে পারবেন এটারও ভাবার কোনো কারণ নেই। তারা এখন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রেডি হয়ে বসে আছেন। মন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে যাবেন, এবং দেখা করতে গেলে মন্ত্রীরা হয়তো কিছুটা আশ্বাস দিবেন, আশ্বাস থেকে ফিরে এসে তারা হয়তো আন্দোলন স্থগিত করবেন। এই দাবি আদায়ের জন্যে যে মেরুদণ্ড শক্ত হইতে হয়, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষক সমিতির সেই মেরুদণ্ড শক্ত অবস্থায় নাই। কথা ছিল ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী, কথা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবেন। বাস্তবে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনৈতিক দলের নেতাদের অধীনে কর্মীতে পরিণত হয়েছেন। আপনি যদি রাজনৈতিক দলের নেতাদের অধীনে কর্মী বা নেতায় পরিণত হন, তাহলে ওই রাজনৈতিক দলের কাছ থেকে আপনি সম্মান পাবেন না, ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করে আপনি কোনো কিছু অর্জনও করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন, শিক্ষকরা আন্দোলন করছে আমলাদের বিরুদ্ধে। সর্বজনীন পেনশন স্কিম, এটা তো সরকারের সিদ্ধান্ত, আমলাদের সিদ্ধান্ত নয়। হয়তো আমলারা বুদ্ধি দিয়ে করিয়েছে, আপনি সেটা বলতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা তো সরকারের। তো শিক্ষকদের আন্দোলন কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, সরকারের কাছে কিন্তু তাদের আন্দোলন নয়, তাদের আন্দোলনটি আমলাদের বিরুদ্ধে। তার মানে হচ্ছে এক ধরনের বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়েছে এটা। আর শিক্ষক আন্দোলনের আরেকটা বড় দুর্বলতা হচ্ছে, এই শিক্ষকরা শুধুমাত্র নিজেদের জন্য আন্দোলন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় মানে তো শিক্ষাবিদ, তারা তো সব কিছু নিয়ে কথা বলবেন। তারা প্রাইমারি স্কুল নিয়ে কথা বলে না, তারা মাধ্যমিক স্কুল নিয়ে কথা বলে না, কলেজ শিক্ষকদের নিয়ে কথা বলে না, তারা শুধু তাদেরকে নিয়ে কথা বলছে। শিক্ষায় প্রতি বছর বাজেট বরাদ্দ কমে, এটা নিয়ে তারা কথা বলেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট বরাদ্দ প্রতি বছর কমে, এবছরও মূল্যস্ফীতির সাথে তুলনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ কমেছে, সেটা নিয়ে তারা কথা বলেন না। আপনি বাজেট বরাদ্দ কমানো হচ্ছে সেটা নিয়ে কথা বলবেন না, আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ কমানো হচ্ছে সেটা নিয়ে কথা বলবেন না, আপনি শুধু আপনার অবসরকালীন সুবিধা নিয়ে কথা বলবেন, তাও আবার আমলাদের সঙ্গে তুলনা করবেন। এটা হতে পারে না। আর এই প্রথম একটা আন্দোলন হচ্ছে, যে আন্দোলনের সঙ্গে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা নাই। তার কারণ, এ যাবৎকালে শিক্ষার্থীরা যত ন্যায্য আন্দোলন করেছে, এই কোটা সংস্কার আন্দোলন সহ যত ন্যায্য আন্দোলন করেছে, সব কয়টি আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উল্টো ভূমিকা নিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনার খেয়াল আছে, স্কুলের শিক্ষার্থীরা যখন আন্দোলন করে, হেলমেট বাহিনী যখন তাদেরকে পেটায়, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেনি। প্রাইমারি স্কুলের শিক্ষকরা শহীদ মিনারে এসেছিল বলেও বেঁচে থাকার দাবি নিয়ে, তখন মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পুলিশ তাদের নির্দয়ভাবে পিটিয়েছিল, পেপার স্প্রে নিক্ষেপ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু কথা বলেননি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন, তারা একা আন্দোলন করছেন, তারা নিজেরা যে দল করেন, সেই দল ক্ষমতায়, সেই দলের বিরুদ্ধে আন্দোলন করতে না পেরে তারা আন্দোলন করছেন আমলাদের বিরুদ্ধে। অর্থাৎ এই পুরো ব্যাপারটার মধ্যে থেকে তাদের কোনো কিছু অর্জন করার আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। এবার একটা মৃত্যু সংবাদ দেই। আপনি জানেন যে সবাই ইতিমধ্যেই জেনে ফেলেছেন, গ্র্যান্ড মাস্টার জিয়া মানে আমাদের ছেড়ে চলে গেছেন হঠাৎ করেই, মানে দাবার বোর্ডে তিনি মারা গেছেন। মৃত্যু তো একটা অনিবার্য পরিণতি। তো গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তার মৃত্যুটা একটু আলাদা রকমের ধাক্কা লাগে। তিনি জাতীয় দাবা প্রতিযোগিতা চলছে, সেখানে তিনি আরেকজন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খেলছিলেন। খেলার ঘন্টা দুয়েক পরে হঠাৎ করে তিনি পড়ে গিয়ে মারা গেছেন। জিয়ার সঙ্গে আমাদের কিছুটা ব্যক্তিগত যোগাযোগের ছিল। বহু বছর ধরে জিয়াকে আমরা চিনতাম, জিয়াউর রহমানকে আমরা চিনতাম। জিয়া ছিলেন এমন একজন ভদ্র, নম্র, শান্ত, কম কথা বলা একজন মানুষ, এবং তার মানে পুরো অবয়বটি ছিল দাবাকে কেন্দ্র করে। শিশু সাহিত্যিক আমিরুল ইসলামের সঙ্গে জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠতা ছিলেন, দাবার ঘনিষ্ঠতা ছিলেন। আমিরুল ইসলাম তাকে নিয়ে বেশ কিছু লেখাও লিখেছেন। বলা যায় জিয়ার এক ধরনের নির্ভরতার নাম ছিলেন আমিরুল ইসলাম। তো সেই সুবাদে আমাদের সঙ্গেও জিয়ার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বহু বছর হয়তো দেখাতে নাই, আমার সঙ্গে যোগাযোগ নাই, কিন্তু জিয়াকে চিনতাম, জানতাম। বাংলাদেশের খেলার ক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে দাবাই প্রথম আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের সম্মান বয়ে আনে।
প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়া, পরবর্তীতে রিফাতও গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এখন মনে আরও 4-5 জন গ্র্যান্ডমাস্টার আছেন আমাদের। কিন্তু ক্রিকেটের দাপটে আমাদের খেলার পাতা থেকে দাবা হারিয়ে গেছে, অনেকটা প্রায় হারিয়ে গেছেন। দাবার খোঁজ খবর আমরা এখন আর ওইভাবে রাখি না, যদিও দাবা আরও অনেক গুরুত্ব পাওয়া দরকার ছিল। তো জিয়ার চলে যাওয়াটা একটা হলো জাতীয় সম্পদ হারালাম আমরা একজন, আর একটা আমাদের জায়গা থেকে যদি বলি যে ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে খুবই স্নেহের একটা সম্পর্ক ছিল, আমরা তাকে পছন্দ করতাম, সেও আমাদেরকে পছন্দ করত, ওরকম একটা জায়গা। সুতরাং এটা খুবই কষ্টকর একটা জায়গা। জিয়া দাবা ছাড়া তার কোনো জীবন ছিল না, মনে হতো যে দাবা খেলার জন্যেই জিয়ার জন্ম হয়েছে। সে কোনো চাকরি করতে যায়নি, আর্থিকভাবে যে সে এখন সর্বশেষ কি অবস্থায় ছিল আমি জানি না। আমি তার স্ট্রাগলের সময়টা জানতাম, হয়তো 20 বছর আগের কথা জানতাম। সেই সময়টাতেও সে কখনোই চিন্তাই করেনি, তার কাছে কিন্তু সে চাইলে ইচ্ছে করলে অনেক ভালো চাকরি করতে পারতো, কিন্তু সে ওই দিকে যায়নি, জীবনযাপন ওই দিকে ক্যারিয়ার তৈরি করতে যায়নি। সে দাবাকে কেন্দ্র করেই সারাটা জীবন, মানে জীবনের যে সারাটা জীবন বলা ঠিক, তার তো জীবন খুব অল্প সময়ের মধ্যে চলে গেল। দাবা নিয়েই সে ছিল, দাবাই তার প্রাণ ছিল, দাবাই তার জীবন ছিল। তো এটা তো মানে খুব বেশি কিছু বলা খুব মুশকিল, বলা খুব কঠিন। তো আমরা তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই, এছাড়া তার কোনো কিছু আসলে বলার নেই এই জায়গাটিতে। সর্বশেষ আমাদের হাতে দেড় মিনিট আছে, সেটা হচ্ছে যে আপনি জানেন সংকটের মধ্যেই আমরা আছি, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট। তবে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব, তীব্র ভোগান্তি হচ্ছে গ্যাসের সংকটের কারণে। ভোগান্তি হচ্ছে গ্যাসের সংকটের কারণে, এবং সেই গ্যাসের সংকট আপাতত কমার সম্ভাবনা নাই। গতকালকে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে আগস্টে বা মাঝামাঝি বা এরকম সময়ে গিয়ে নাকি সমাধান হবে। কিন্তু ওটা বলেছেন, কিন্তু আমার এই বক্তব্যের প্রতি কোনো ভরসা নেই যে সমাধান করতে পারবেন। কিন্তু মাঠের যে চিত্র, আমদানির যে চিত্র, উৎপাদনের যে চিত্র, কূপ খননের যে চিত্র, ওইটা যদি আমরা পর্যবেক্ষণ করি, ওইটার আলোকে যদি কথা বলি, তাহলে মন্ত্রীর কথার প্রতিফলন আগস্টে গিয়ে দেখব সেই সম্ভাবনা খুবই কম। তার মানে হচ্ছে একটা লম্বা সময় আমাদের গ্যাস সংকটে থাকতে হবে, এবং গ্যাস সংকটে থাকলে তার প্রভাব সব কিছুতে পড়বে, উৎপাদনে পড়বে, শিল্পে পড়বে, রান্নায় পড়বে, বিদ্যুতের ক্ষেত্রে পড়বে, সবগুলো জায়গাতে পড়বে। এই সংকটটা থেকে তাড়াতাড়ি বের হওয়া তো দূরের কথা, মানে কিভাবে বের হব সেই পরিকল্পনাই আমাদের আছে কিনা সন্দেহ। এই অনুষ্ঠানে যখন আসি তখন দেখে আসলাম প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন গ্যাসের জন্য, মানে গাড়ি যারা ব্যবহার করেন, এবং এর জন্য রাস্তাও বন্ধ হয়ে গেছে। এবং এটা কিন্তু বেশ কিছুদিন ধরে এরকম অবস্থায় চলছে। আমি সেই জায়গাটার কথাই বলছি যে মন্ত্রী বলছেন যে আগস্টের মাঝামাঝি বা আগস্টে গিয়ে সমস্যার সমাধান হবে, কিন্তু মাঠের যে চিত্র, বাস্তবের যে চিত্র, গ্যাস আমদানির যে চিত্র, এলএনজি আমদানির যে চিত্র, উৎপাদনের যে চিত্র, সবেমাত্র 100 কূপ খননের সিদ্ধান্ত হয়েছে। এই কূপ খনন হবে, খনন হওয়ার পরে গ্যাস পাওয়া যাবে কি যাবে না, উৎপাদন বাড়বে, এগুলো অনেক লম্বা সময়ের ব্যাপার। আমরা সময় মতো করি না কেন, কারণটা কি? আমরা সময় মতো করি না, আমাদের সময় মতো করার হয়তো কোনো দরকার মনে করি না। যারা ক্ষমতার সঙ্গে থাকেন তারা হয়তো দরকার মনে করেন। আমরা যদি দরকারই মনে করতাম, আমরা সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতাম, উৎপাদনে আরও অনেক আগে থেকে উদ্যোগ নিতাম, স্থলভাগের গ্যাসের ক্ষেত্রে আমরা আরও অনেক আগে থেকে উদ্যোগ নিতাম। আমরা উদ্যোগ নেইনি। আমাদের বিশেষজ্ঞরা তো বলছেন আমরা বসেছিলাম, 10 বছর কমপক্ষে বসে থেকে কাটিয়েছি, আমরা কোনো কাজ করিনি। তো আমরা না করার কারণে আমরা ওই যে করেছি, আমরা একটা সময় মনে করেছি না আমরা উৎপাদন করবো না, আমরা আমদানি করে কিনে আনবো। কেনাকাটার ব্যাপারে তো আমাদের একটা ব্যাপক আগ্রহ, তো সেই কিনে আনবো। এখন কিনে আনতে গিয়ে দেখা গেল যে দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেলে টাকা নাই, ডলার নাই, আমদানি করতে পারছি না, নানাবিধ সংকটের কারণে শেষ পর্যন্ত গিয়ে ভুক্তভোগী দেশের মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে মুর্তজা। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।